নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প আজ বলতে চলেছে। গল্পের নাম সংসার। ছুটির সকাল, বাজার থেকে ফিরে খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছি। নিখিলেশ বাবু এসে হাজির, থমথমে মুখে, দু চোখে গন গন করছে রাগ, আগুনে নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন। পরনে সেই চিরাচরিত পোশাক, লুঙ্গি আর খদ্দর পাঞ্জাবি, হাতে সর্ষের তেলের ক্যান। অ্যালুমিনিয়াম পাত্রটি ঠং করে মেঝে নামিয়ে ধপাস করে সোফায় বসলেন। গুমগুমে গলায় বলে উঠলেন, আমি আর সংসারে থাকছি না মশাই, ঢের হয়েছে। নিখিলেশ নন্দীকে আমার প্রতিবেশী বলা যায়। আগে আমার উল্টো দিকে ভাড়া থাকতেন, ইদানিং বাড়ি করে উঠে গেছেন পিছনের গলিতে। তবে এ পথ দিয়ে তাদের নিত্য যাওয়া আসা। এ বাড়িতে তেমন একটা আনাগোনা ছিল না ভদ্রলোকের। সময় কোথায়, সাত সকালে নাকে মুখে গুঁজে অফিস ছুটছেন, ধুকতে ধুকতে ফিরছেন রাত ৮টা-৯টায়। প্রাইভেট কোম্পানির চাকরি, নগণ্য কেরানি থেকে মাঝারি মাপের অফিসার অব্দি উঠেছিলেন। মালিকরা তাকে তুড়ে খাটিয়েছে জীবনভর। সম্প্রতি অফিস থেকে বাতিল হওয়ার পর নিখিলেশ বাবুর এখন অবসরই অবসর। সকাল বিকেল লেকে হাঁটতে যাচ্ছেন, দুদণ্ড দাঁড়িয়ে কথা বলছেন প্রতিবেশীদের সঙ্গে। আমার এখানেও ঢু মারেন হুটহাট, চা টা খান, অফিস জীবনের অতি তুচ্ছ তুচ্ছ কাহিনীও শোনান পরম উৎসাহে। সাদাসিধে নিরীহ গোছের মানুষটিকে আমার বেশ লাগে। সেই নিখিলেশ বাবু আজ এমন রুদ্রমূর্তি কেন? নার্ভাস মুখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ছ্যা, কোনো ভদ্রলোক সংসার করে? আপনি মাথা মোড়াননি মশাই, বেঁচে গেছেন। বিবাহিত পুরুষদের এ এক চিরন্তন বুলি, দিল্লি কা লাড্ডুর কেস আর কি। দিদিরা আমার বিয়ে নিয়ে চাপাচাপি করলে জামাইবাবুরাও ওই একই গান গায়। হেসে বললাম, বৌদির সঙ্গে জোর হয়েছে বুঝি? হয়েছে মানে? উঠতে বসতে বাপ বাপান্ত করছে। লাইফটা আমার হেল হয়ে গেল মশাই। কোথায় ভাবলাম রিটায়ারমেন্টের পর একটু শুয়ে বসে সুখ করব, বই টই পড়বো, ভালো ভালো গান শুনবো। ঘাড় গুঁজে ৩৬ বছর চাকরি করে গেছি। জানেনই তো অফিসে কি টেনশনে থাকতাম। ভেবেছিলাম শেষ দিনগুলো অন্তত একটু শান্তিতে কাটবে। কোথায় কি, বাড়িতে ২ মিনিটও তিষ্ঠতে পারছি না মশাই। বই পড়তে গেলে হাত থেকে কেড়ে নেয়, গান শুনতে গেলে টেপ বন্ধ করে দেয়। বড় গোলামের ঠুমরি শুনছি, মুখের সামনে এসে করে এমন ভ্যাংচাতে শুরু করলো। সে কি, কেন? তার লাখো কমপ্লেন, আমি নাকি তাকে সারা জীবন কষ্ট দিয়েছি, তার কোনো স্বাদ আহ্লাদ পূর্ণ করিনি, সে শুধু দাসীবাদীর মতো খেটে খেটে হাড় মাস কালি করেছে। বলে কি জানেন, আমায় কখনো কোনো শখ আহ্লাদ করতে দাওনি, এখন তুমি ফুর্তি মারবে? চলবে না। বোঝা গেল। শেষ বয়সে পৌঁছে বৌদি এবার খেপেছেন। খেপতেই পারেন, কষ্ট তো কম করেননি রমলা বৌদি। পাড়া শুদ্ধ লোক দেখেছে কি জামা কাপড় পরেই না ঘুরতেন বৌদি। সস্তা ছিটের ব্লাউজ, জনতা মিলের শাড়ি। কোনো সামাজিক অনুষ্ঠানেও বৌদিকে তেমন গয়নাগাটি পরতে দেখা যায়নি কখনো। বই ম্যাগাজিন পড়ার শখ ছিল খুব। ২ দিন পর পরই পাড়ার লাইব্রেরিতে ছুটতেন। নিখিলেশ বাবু কোশমিন কালেও হাতে করে কোনো পত্রিকা কিনে এনেছেন বলে মনে হয় না। শখ শৌখিনতা, সিনেমা থিয়েটার তো দূরস্থান। বউ ছেলে মেয়ে নিয়ে নিখিলেশ বাবু ভ্রমণে বেরিয়েছেন বোধহয় সাকুল্যে বার ২-৩। ওই বড়জোর দীঘা, গালুটি,
আর একবার বোধহয় দার্জিলিং। ব্যাস, স্বামী সঙ্গই বা কতটুকু পেয়েছেন রমলা বৌদি। কর্তার তো ধ্যান জ্ঞান স্বপ্ন ছিল মালিক, লেজার, ক্যাশ আর ব্যালেন্স শিট। এই হেন স্বামীর বিরুদ্ধে রমলা বৌদির তো অনেক আগেই ঝান্ডা ওড়ানো উচিত ছিল। গোকুলের মাকে চা চড়াতে বলে এসে সিগারেট ধরালাম একটা, নিখিলেশ বাবুকেও দিলাম। নিখিলেশ কখনো নিজে সিগারেট কিনে খান না, তবে দিলে নেন। ঠাট্টা সুরেই বললাম, যাই বলুন বৌদির কিন্তু রাগের লেজিটিমেট গ্রাউন্ড আছে। আপনিও তো সত্যি নেগলেক্ট করেছেন বৌদিকে। আপনিও এই কথা বলছেন? ছুরি খাওয়া জুলিয়াস সিজার মার্কা মুখে তাকালেন নিখিলেশ। অভিমানে গলা দুলে গেল। বিলাসিতা বর্জন করা খারাপ? আমি নিজে 30 টাকা দামের বেশি শার্ট পরেছি কোনোদিন? কখনো কোনো নেশা করিনি, এক চা ছাড়া, তাও দুধ চিনি বাদ। মালিকরা তো অপ্তায় অপ্তায় পার্টি দিত। এই নিখিলেশ নন্দীকে দৌড়তে হতো হ্যাপা সামলাতে, সেখানে মদের বন্যা বয়ে যেত। কিন্তু দিস পার্সন কখনো সব ছুঁয়েও দেখেনি। লোভ হয়েছে, সুযোগও ছিল, তবু কোনোদিন একটা সিপ পর্যন্ত দিলাম না। নিজেকে কন্ট্রোল করেছি, বলেছি খবরদার নন্দী, ভালো লেগে গেলেই সারে সর্বনাশ। গরিবের ঘোড়া রোগ মানেই লাইফ ফিনিশ। কেন করেছি? মুখ থেকে বেরিয়ে গেল, কেন? ওই বউ ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি বয়ে গেলে ওদের কি গতি? 24 ঘন্টা একটাই চিন্তা, যেন বউ ছেলে মেয়ের মাথার উপর একটা ছাদ থাকে, যেন তাদের দুমুঠো ডাল ভাতের কখনো অভাব না হয়। অফিস থেকে লোন নিয়ে জমিটা কিনলাম, দেখেছেন তো কত কষ্টে একটু একটু করে বাড়িটা তুললাম। কার জন্য বলুন, কাদের জন্য? এবার অবশ্য ঘাড় নাড়াতেই হলো। বটেই তো, বাড়ি আর মানুষ কার জন্য বানায়? নিখিলেশ বাবুর গৃহ নির্মাণ এ পাড়ায় এক ঐতিহাসিক ঘটনা। লিংটন অব্দি গেঁথে ফেলে রাখলেন বেশ কয়েক বছর। তারপর বোধহয় পয়সা টয়সা জোগাড় করার পর ছাদ ঢালাই হলো। দরজা জানলা বসেছিল প্রায় 6 মাস ধরে। একটা একটা করে গ্রিল লাগানো হলো। আমরা ঠাট্টা তামাশা করতাম, বলতাম তাজমহল হচ্ছে। তবে হ্যাঁ, সবুরে মেওয়া ফলে। খাসা হয়েছে বাড়িখানা। 3-3খানা ঘর, 2টো দক্ষিণ মুখ, খোলামেলা বড় রান্নাঘর, সুন্দর একখানা খাওয়ার জায়গা, মেঝে মোমপালিশ মোজাইক, চমৎকার হাওয়া খেলে বারান্দায়। কোন ক্রমে দোতলা তুলে নিতে পারলে ভাড়া দিয়েই নিখিলেশ বাবুর ছেলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খেতে পারবে। নিখিলেশ আপন মনে দাঁত কর্মর করছেন। আর নয়, যার জন্য জীবন পাত তার লাঠি ঝাঁটাকে পড়ে থাকতে পারবো না। খুব শিক্ষা হয়েছে। মানুষটার জন্য একটু মায়া হলো। বললাম, যাব বললেই কি যাওয়া যায় নিখিলেশ বাবু? কেন, আটকাচ্ছে কে? পিছু টান আমার? সিগারেট এতক্ষণ হাতেই ধরেছিলেন নিখিলেশ বাবু, ফস করে ধরালেন। চা রেখে গেছে গোকুলের মা, কাপটা টানলেন। শুনুন মশাই, অফিস ছিল আমার প্রাণ, বুঝলেন? প্রাণ। সেবার 78-এ অত বড় বন্যা হলো, গোটা কলকাতা জলের তলায়। জনমনীষী পথে বেরোচ্ছে না। গিন্নি খিচুড়ি বসিয়ে বলল, ঘরে বসে 2 দিন জিরিয়ে নাও। দিস ম্যান নিখিলেশ নন্দী প্রায় সাঁতরে অফিসে চলে গেল, একা। মালিকরা পর্যন্ত হাঁ। করেছেন কি নন্দী বাবু এই বিপদ মাথায় করে? সব বলে দিলাম। অফিস ডেতে বাড়ি বসে থাকতে হলে সিক হয়ে পড়বো স্যার। তো সেই অফিসকেই আমি মন থেকে মুছে ফেলেছি। আর এত ছিরির সংসার। রিটায়ারমেন্টের পর প্রথম আমার খিদে হতো না, ঘুম হতো না। সারাক্ষণ মনে হতো কি নেই, দম বন্ধ হয়ে আসতো। অত বড় দড়িটা ছিঁড়ে ফেলতে পারলাম, সংসার তো সে তুলনায় সুতো। না, মানুষটা সত্যিই রেগেছে। জিজ্ঞেস করলাম, যাবেন তো করছেন, যাবেনটা কোথায়? সেও ঠিক করে ফেলেছি, বড়দির কাছে যাব। জামাইবাবু মারা যাওয়ার পর থেকে বড়দিটা বড় একা। ছেলে থাকে সেই ব্যাঙ্গালোর। সপ্তাহে একটা করে এসটিডি, কেমন আছো মা, ঠিক আছো তো মা,
আর মাসে মাসে কটা টাকা পাঠানো, ব্যাস ছেলের ডিউটি খতম। বড়দি বেচারা তো রোজই ফোনে ডাকছে, এবার আমার কাছে কটা দিন থেকে যা হাবু। টাটানগরে বড়দির প্যালেসের মতো বাড়ি, জানলা খুললেই পাহাড়। তোপা থাকবো ভাই বোনে। মৃদু গলায় বললাম, যান কটা দিন ঘুরেই আসুন। না, কটা দিন নয়, জন্মের শোধ যাব। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেও চাকরি পেয়ে গেছে, এখন আর 70-এও বলতে পারবে না নিখিলেশ নন্দী বাপের রেসপন্সিবিলিটি ছেড়ে ভেগে গেল। কি বলবে? তা হয়তো বলবে না, কিন্তু বৌদির মহারানীর ব্যবস্থাও কমপ্লিট। পিএফ গ্র্যাচুইটির টাকা তো পোস্ট অফিসেই আছে, জয়েন্ট অ্যাকাউন্ট, মাসে 3,500 মতো আসে। ওতে রানীমা 7-8 লাখ মিটবে না? এই যে একেবারে ফাঁকা বন্দোবস্ত। নন্দীবাবু তাহলে সত্যি চললেন? মনটা একটু খারাপই হয়ে গেল। আহারে, এই বয়সে বিদেশ বিভুঁইয়ে বাকি জীবনটা। না, বিয়ে না করে দিব্যি আছি। সংসারী মানুষের শেষ বয়সেও বড় আতান্তর। দিন 7 জন্য দিল্লি গিয়েছিলাম, হেড অফিসের জরুরি তলবে। ফিরে আসার পর থেকেই বাড়ি ভর্তি লোক। জলপাইগুড়ি বাসিনী মাস্তুতো বোন ছুটকি এসেছে, সঙ্গে বর, বাচ্চা, দেওর, ননদ। রোববার একটু মাংস কিনতে বাজার গেলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘেমে নে কেজি 2 রেওয়াজি খাসি ব্যাগে ঝুলিয়ে ফিরছি নিখিলেশ বাবুর মুখোমুখি। তারও হাতে বাজার, এক রাশ লাউডোগা উঁকি দিচ্ছে থলি থেকে। মুখ দিয়ে বেরিয়ে গেল, ওমা, আপনি টাটানগর যাননি? না। কেন? ষড়যন্ত্র, কনস্পিরেসি। মানে? যাব বলে সব ঠিকঠাক, ব্যাগ ব্যাগেজ গুছিয়ে ফেলেছি, ভোরে স্টিল ধরবো, আপনার বৌদি আমাকে টাইট দেওয়ার জন্য বাথরুমে আছাড় খেয়ে পড়লো। কথাটা ঠিক হৃদয়ঙ্গম হলো না। নিখিলেশ বাবুর পায়ে আছাড় না খেয়ে বাথরুম কেন? নিখিলেশ বাবু 1 মাইল লম্বা শ্বাস ফেলে বললেন, ব্যাস, টাটানগরের দফা রফা। তাকে নিয়ে দৌড়াদৌড়ি করো, ডাক্তার দেখাও, এক্সরে করো। আহা, ফ্র্যাকচার নাকি? লৌহমানবীদের হাড় ভাঙে না মশাই, বড় জোর মচকায়। নিখিলেশ মুখ বেঁকালেন। আপনার বৌদির তো বচন 16 আনা, কিন্তু বসে বসে তার ঠ্যাঙে মালিশ করার জন্য ছাই ফেলতে ভাঙা কুলো এই নন্দী। যাক, এক আছাড়ে মান ভেঙেছে তাহলে। মজা করার জন্য বললাম, বৌদিকে তাহলে ক্ষমা ঘেন্না করে নিলেন তো? কখনো না, নেভার। নিখিলেশ বিড়বিড়িয়ে উঠলেন, কি বেঈমান মহিলা জানেন? শুয়ে শুয়ে কোকাচ্ছিস, পদসেবা করে খাড়া করে দিলাম, এখন বলে কিনা আমি নাকি ইচ্ছে করে সাবান জল ফেলে রেখেছিলাম বাথরুমে। ওই মহিলার সঙ্গে আর আমি থাকি? আরে যেতে দিন। বৌদিকে সত্যি সত্যি বলেছে, রঙ্গ করেছে? রঙ্গই বটে, কত নাটক যে জানে। নিখিলেশের ঝাঁঝ বেড়ে গেল। ছেলেটাকেও পুরো কবজা করে নিয়েছে মশাই, জানেন? এখন ছেলেকে দিয়েও সকাল বিকেল অপমান করাচ্ছে। নিখিলেশ বাবুর ছেলেকে আমি বিলক্ষণ চিনি। মোটামুটি ভদ্র, বিনয়ী, দেখা হলে কাকু কাকু করে, শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয়। বাবুল বাবাকে অপমান করেছে? নিখিলেশ গজগজ করে চলেছেন। খাইয়ে পড়িয়ে যাকে মানুষ করলাম তার মুখের কি ভাষা! বলে, টাটানগর, ঝুটানগর, যেখানে যেতে চায় যেতে দাও মা। কে ওই বুড়ো ভামকে চিরকাল পোষে দেখো, হুটি পোতা আছে না, খাটালে না ফিরে মোষ যাবে কোথায়? অবিশ্বাসী সুরে বললাম, বাবলু এসব বলেছে? যা, হতেই পারে না। বিশ্বাস হচ্ছে না? আরো কি বলেছে শুনবেন? আমি নাকি মক্ষী চুষ, পিঁপড়ের পেট টিপে চিনি খাই। ছেলে মেয়েকে নাকি আমি 7 জন্মে একটা ভালো জামা কাপড় কিনে দিইনি। একই ছিট কাপড়ে দুজনকে আমি নাকি ওদের ভালো মন্দ খেতে পর্যন্ত দিইনি। চিরটা কাল শুধু পুঁই শাক, নলচে শাক, কুমড়ো পেঁপে আর তেলাপিয়া চারাপোনা খাইয়েছি। আমি নাকি বাপ নই, হরিদাস চামার। ছি 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 ছি, বাবার সঙ্গে এইভাবে কথা বলতে হয় না। বাবলুর সম্পর্কে ধারণাটা আমার আজ থেকে বদলে গেল।
বিরক্ত মুখে বললাম, কি যে সব হয়েছে আজকালকার ছেলে মেয়েরা। বলুন বলুন, আপনিই বলুন। তেলাপিয়া চারাপোনা কি খারাপ মাছ, না পুঁই নলচে কুমড়োয় ভিটামিন কম আছে? আরে বাবা, দুবেলা পেট পুড়ে খেতে পেয়েছিস তো নাকি? ফিনান্স কন্ট্রোল করেছিলাম বলেই না একখানা আস্ত 10 লাখি বাড়ি পেয়ে গেলি? তার হিসেব কে দেখে? হ্যাঁ, ঠিক ঠিক, আমারও গলা চড়ে গেল। তা বাবলু তো এখন নিজে কামাচ্ছে, গ্যাটের পয়সায় ফুটুনি করে না কেন? মাংস কাবাব যত খুশি খাক না, কে বাধা দিচ্ছে? হ্যাঁ, নিজের পয়সায় খাবে, সেদিকে তিনি শাহেনশাহ, পায় 2500, আমায় ঠেকায় 500। মাদার্স ট্রেনিং। বাপ যতদিন জিন্দা আছে দুইয়ে যা। বাকি 2000-এ কি করছে জানতে চান? মাতাশ্রী গরুরের মতো ঝাঁপিয়ে পড়বেন। ছেলের রোজগারে নজর দাও, লজ্জা করে না? ঠিক আছে, মাল করে দিবি না, অন্তত চুপ থাক। উল্টে আমার উপরেই চোটপাট। বাড়িতে কেন এখনো কালার টিভি এলো না? সাদা কালো ন্যাংটো নাচ দেখে সুখ হয় না মা বেটার? আদ্যিকালের ফ্রিজে বরফ জমে তাল হয়ে থাকে, কেন নতুন আসে না? কত বলবো মশাই, লিস্ট করতে গেলে আপনার থলির মাংস পচে যাবে। সত্যি আপনার কিছুদিন বাইরে চলে যাওয়া দরকার। যাবই তো, চলে যাব। গো, আই মাস্ট। কাল পরশুর মধ্যেই, তবে টাটানগর নয়, টাটানগরকে ওরা ছুটানগর বলেছে। নিখিলেশ উদাস চোখে তাকালেন। ডিসিশন ফাইনাল। টাকি যাচ্ছি। খুড়তো ভাই আছে, সেও আপনার মতোই ব্যাচেলার। 2 ভাইয়ে নদীর ধারে বসে থাকবো, ফুরফুরে হাওয়া খাবো, ইচ্ছে হলে নৌকা চড়বো। ফাইন। নিখিলেশ বাবুর দিকে সামান্য ঝুঁকে চাপাসরে বললাম, সঙ্গে একটা সৎ পরামর্শ দিই, বউ ছেলেকে একটু টাইট দিন। কটা মাস একটা ফর্দিংও ঠেকাবেন না। কত ধানে কত চাল বুঝুক। পুরোপুরি বন্ধ করে দেব? নিখিলেশ ঘাড় চুলকোলেন। ভাবছিলাম যদি অল্প করে দিই। কেন দেবেন? বাবলুকে যদি পুরো 2500-ই সংসারে ঢালতে হয়, তাতেও তো 1000 চারেক তো মিনিমাম লাগেই মাসে। তারপর ধরুন বাবলুর একটা নিজের হাত খরচা আছে, বিড়ি সিগারেট ধরেছে। একেবারে হাত খালি হয়ে গেলে অষ্টপ্রহর আমার গুষ্টি তুষ্টি করবে না? সে এখানে গাল পারবে আর আমি ওখানে জিভ কামড়ে মরবো। বুঝেছি। আমার গলায় আপনা আপনি ব্যঙ্গ এসে গেল। স্নেহ অতি বিষম বস্তু। না না না, ওসব স্নেহটেও কিছুই নয় আমার, মায়া টায়াও না। নিখিলেশ তড়িঘড়ি বলে উঠলেন। রিটায়ারমেন্টের পর বুঝলেন, প্রথম কদিন ভুল করে 8টার সময় স্নান করে ফেলতাম। ভাবতাম গায়ে যখন জল ঢেলেই ফেলেছি, যাই একটু অফিসে চক্কর মেরে আসি। পরপর গেলামও কদিন। প্রথম দিন খাতিরদারি হলো, দ্বিতীয় দিনও চাটা খাওয়ালো সবাই। তৃতীয় দিন থেকে সবাই কেমন আমাকে দেখে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। চতুর্থ দিন বসে আছি, বসে বসে কাজকর্ম দেখছি। ছোট মালিক হঠাৎ চেম্বার থেকে বেরিয়ে এলো, হেসে বলল, কি নন্দীবাবু, আপনার পাওনা গন্ডা কিছু বাকি আছে নাকি? ব্যাস, ইঙ্গিতটা বুঝে গেলাম। পরদিন থেকে যাওয়া বন্ধ। এই 7 মাসে অফিসের আর ছায়াও মারায়নি। অফিস আর সংসার এক হলো? এক তো নয়। অফিস আমার অনেক আপনার ছিল। লোকজন সেখানে আমায় মান্যগণ্য করতো, ভালোবাসতো। একদিন আমায় না দেখলে অস্থির হয়ে পড়তো। আর সংসারে তো সবাই জুতো পেটা করার জন্য মুখিয়ে আছে মশাই। অত বড় দড়িটা আমি টুসকি বাজিয়ে ছিঁড়ে ফেলতে পারলাম, সে জায়গায় বউ ছেলে সুতো। নিখিলেশের চোখ চকচক করে উঠলো। দেখে নেবেন, এবার আমি চলে যাবই, টাকি আমায় টানছে। বলতে বলতে হাঁটা দিলেন নিখিলেশ বাবু। থলির লাউ ডগা নাচিয়ে চলে যাচ্ছেন ধীর পায়। 60 বছর বয়সে কেমন যেন কুঁজোটে মেরে গেছেন মানুষটা। দূর থেকে 7 বুড়োর 1 বুড়ো মনে হলো। আহা, এবার বেচারা যেন সত্যি চলে যেতে পারেন। বর্ষা গিয়ে শরৎ আসার মুখে কলকাতায় বড় ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায় প্রতিবারই। স্ত্রী মশাদের আমার ওপর যেন একটু বেশি আক্রোশ। গত বছরও 10 দিন বিছানায় ফেলে রেখেছিল। এবারও কুইনিন গেলার হাত থেকে রেহাই পেলাম না। গোকুলের মা আমায় যথেষ্ট সেবা যত্ন করে, তবু মেজ দিয়ে এসে রয়ে গেল কিছুদিন। জ্বর ছাড়ার পরও চিঁচি করছি আমি।
মেজদি হাড্ডির জুস, চিকেন স্যুপ করে করে খাওয়াচ্ছে। আর আমি কেন বিয়ে করলাম না, বুড়ো হয়ে যাচ্ছি, এরপর কে আমায় দেখবে, এসব বলে দিন রাত হাহুতাশ করে চলেছে। মেজদিকে সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে আমি নিখিলেশ বাবুর গল্প শোনাই। সংসারে নিখিলেশ নন্দী হওয়ার থেকে ব্যাচেলার উদয় বরণ চাকলাদার হয়ে বেঁচে থাকা অনেক শান্তির, নয় কি? সেদিনের পর আর নিখিলেশ বাবুর সঙ্গে দেখা হয়নি। আমার অসুখের সময়ও আসেননি তিনি। খবর নিয়ে দেখেছি, সম্ভবত টাকি চলেই গেছেন। যাক, ইচ্ছামতির তীরেই নয় শান্তিতে থাকুক ভদ্রলোক। সেদিন সকালে বসে খবরের কাগজ উল্টোচ্ছি, মেজদি হরলিক্স নাড়তে নাড়তে এলো। এবার তো আমায় যেতে হয় রে পল্টু। কেন, অসীমদার এত্তেলা এসে গেছে? তার ভারী বয়েই গেছে। আমি যত না থাকি ততই তোর মজা। প্রাণের সুখে ঘরদোর নোংরা করবে, অখাদ্য কুখাদ্য আনিয়ে আনিয়ে খাবে, ক্লাবে তাসের আড্ডায় মজা আসে পড়ে থাকবে, একেবারে ছাড়া গরু। ইগিরি, জেন্ডার ভুল করছিস কেন? ষাঁড় বল, নয়তো বলদ বল। বলছি তোর অসীমদাকে। মেজদি হি হি করে হাসছে, চেয়ার টেনে বসলো। একটু আনমনা স্বরে বলল, তিতুল মিতুলের ওপর সংসার ফেলে এসেছি, মেয়ে দুটোই বা কি করছে কে জানে। পুজোর কেনাকাটাও কিছু করা হয়নি। যাবি তো যা না, অত ভনিতা করছিস কেন? সংসার তো করলি না, কত রকমের চিন্তা থাকে, তুই কি বুঝবি? সর্বনাশ, আবার পুরনো কাসুন্দিতে ঢুকবে নাকি? কথা ঘোরাতে বললাম, এবার তোরা পুজোর পর কোথাও যাচ্ছিস না? বেশি দূর যাওয়া হবে না রে, সামনে মিতুলের টেস্ট না। ভাবছি এবার না দিন পাঁচেকের জন্য ঘাটশিলা গালুডি কোথাও থেকে ঘুরে আসি। গালুডি? হ্যাঁ গালুডি, তুইও চল না, ভালো লাগবে। হ্যাঁ না কিছু বলার আগে গোকুলের মা উকি দিয়েছে। দাদা বাবু, সেই ভদ্রলোকটা এসেছে। সাত সকালে কে এলো আবার? ওই যে তোমার নিকেল বাবু, সঙ্গে একটা ছেনাও আছে। নিকেল কে? চট করে মাথায় এলো না। উঠে পায়ে পায়ে বসার ঘরে এসেই রীতিমতো চমকিত। নিখিলেশ বাবু, সঙ্গে একটি ফুটফুটে বাচ্চা। নাতনি? তাই হবে। একদম উমা বসানো মুখ। নিখিলেশ বাবুর হাতে একখানা পাউরুটি আর কলা আঙুরের ছোট প্লাস্টিক প্যাকেট। নিখিলেশ যেন আরো বৃদ্ধ হয়েছেন কদিনে। কোলকুজো ভাবটা বেড়েছে, গাল দুটো বর্ষা বর্ষা, চোখে যেন কেমন উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত ভাব। জলপুতুল নাতনিটি একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিরীক্ষণ করছে চতুর্দিক। শিশুটিকে দেখে চোখ জুড়িয়ে গেল। আলতো হাত চালালাম রেশম রেশম চুলে। বাহ, উমার মেয়েটি তো ভারী মিষ্টি হয়েছে। নিখিলেশ মাথা দোলালেন। তা আপনার শরীর এখন কেমন? ভালোই আছে, একটু উইকনেস আছে এই যা। নেক্সট মানডে অফিসে জয়েন করে যাব। আপনার অসুখের খবর পেয়েছিলাম, রোজই আসবো আসবো ভাবতাম, হয়ে উঠতো না। এমন বিশ্রী একটা ঝঞ্ঝাট যাচ্ছে। কি আবার হলো? সে অনেক কথা। নিখিলেশ সোফায় শরীর ছেড়ে দিলেন। টাকি যাবো বলে রেডি, ভাইকে ফোনও করে দিয়েছি। গুম করে উমা এসে উপস্থিত, সঙ্গে এই বাচ্চা। বরের সঙ্গে আর বনিমনা হচ্ছে না, কেটে ফেললেও সে আর শ্বশুর বাড়ি যাবে না। সে কি একদিন পর? অনেক কাল ধরেই নাকি চলছিল, জামাই নাকি খুব মদ খায়, বেড হয়ে এসে উমার গায়ে হাত ফাতো তোলে। একটু আটু কানে আসেনি যে তা নয়, আমল দিইনি। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু উমা বলছে সে নাকি সহ্যের সীমা পার হয়ে গেছে। কি সাংঘাতিক কাণ্ড! তারপর ধুন্ধুমা লঙ্কা কাণ্ড। উমা আসার পর রাত্রিরও পোয়ায়নি, জামাই এসে হাজির। সঙ্গে সঙ্গে তুমুল ঝগড়া চেঁচামেচি। আপনার বৌদি চেল্লাচ্ছে, বাবলু গাঁক করছে, উমা হাওয়াও করে জামাইকে তেড়ে যায়। জামাইও আস্তিন গুটিয়ে উমাকে মারতে আসে। তারও বউ সম্পর্কে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। উমা নাকি তার ভাত রেঁধে দেয় না, নাচতে নাচতে যখন তখন বেরিয়ে যায়। কার কথা বিশ্বাস করি বলুন তো? সংসারে সত্যিটা যাচাই করা বড় কঠিন কাজ। তবু বললাম, অবশ্যই মেয়ের কথা বিশ্বাস করবেন। একেবারে নিরুপায় না হলে মেয়ে নাকি ঘর ভাঙে? বুঝদারদের মতো মাথা নাড়লেন নিখিলেশ। সপ্তাহখানেক পর আবার এলো জামাই। গুটলিকে ছিনিয়ে নিয়ে যায় আর কি। উমাকে জব্দ করার তাল।
সেদিনও জোর হই হট্টগোল, সে প্রায় থানা পুলিশ হওয়ার জোগাড়। তারপর শুরু হলো টেলিফোনে ভয় দেখানো, গুটলিকে আটকে রেখে পার পাবে না, তোমার আমি সর্বনাশ করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। ঝপ করে থেমে গেলেন নিখিলেশ বাবু। মেজদি, হাতে কফির ট্রে, প্লেটে কুচো কুচো নিমকি বিস্কুট। গুটলি বেশ দুরন্ত মেয়ে, ক মিনিটেই এ বাড়িতে দিব্যি সরগড় হয়ে গেছে, ছুটে বেড়াচ্ছে এ ঘর ও ঘর। মেজদি ধরে নিয়ে এলো তাকে, মুখের সামনে একটা বিস্কুট এগিয়ে দিয়ে বলল, খাবে? চট করে মুখ ঘুরিয়ে নিল গুটলি। পরক্ষণে ছোট্ট থাবা দিয়ে মুঠো ভর্তি বিস্কুট তুলে নিয়েছে, একসঙ্গে সবটা মুখে পুরে দিল। মেজদি মিটিমিটি হাসছিল। গুটলির গালে একটা টোকা দিয়ে কফির কাপ তুলে নিলাম। কিন্তু আপনার জামাইটিকে দেখে তো ভালো ছেলেই মনে হতো। নিখিলেশ বাবু নিরুত্তর, আরে আরে মেজদিকে দেখছেন। মেজদি বুঝি নিখিলেশ বাবুর সংকোচটা টের পেল, সরে গেছে রান্নাঘরে। ফের নিখিলেশের মুখে কথা ফুটল, ভার ভার গলায় বললেন, ভালো দেখেই তো বিয়ে দিয়েছিলাম মশাই, সুন্দর চেহারা, ব্যাংকের অফিসার, 5 ফিগার মাইনে, বর্ধমান টাউনের উপর নিজেদের বাড়ি, ফ্যামিলিটাও মোটামুটি শিক্ষিত। আমার আর এর বেশি কি চাই বলুন? আমাদের তো এই এক দোষ, পাত্র কেমন দেখি, ছেলে কেমন দেখি না। নিখিলেশ বাবুর মগজে যেন কথাটা ঢুকলোই না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন একটুক্ষণ। তারপর বললেন, তাও হয়তো একটা মিটমাট হতো, উমাটা সব ভেস্তে দিল। কিরকম? আমি এর মধ্যে একদিন বর্ধমান গিয়েছিলাম। কবে? কেন? এই তো গেল সপ্তাহে, উমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সরাসরি কথা বলতে। 5 বছর হলো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা রয়েছে, উমা গুটলির ভবিষ্যৎটাও তো দেখতে হবে। তারা কি বললেন? ওরাও মিটমাট চাইছেন, ছেলেকে যথেষ্ট বকাঝকাও করেছেন। আমার রিকোয়েস্টে বেআই মশাই এসেও ছিলেন উমার কাছে, এই তো পরশু। কি ব্যবহারটাই না করলো আমার মেয়ে, ছি 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 ছি, যা নয় তাই শুনিয়ে দিল। মানি মানুষটা মাথা নিচু করে ফিরে গেলেন। ফোঁস করে একটা শ্বাস ফেললেন নিখিলেশ, একটু নীরব থেকে বললেন, বিয়েটা বোধহয় ভেঙেই গেল, বুঝলেন? আমার ভীষণ খারাপ লাগছিল। ভেঙে পড়া মানুষ দেখলে বুকের ভেতরটা চিনচিন করে আমার, সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। জোর করে হেসে বললাম, মন খারাপ করছেন কেন? একদিক দিয়ে ভালোই তো হলো, মেয়ের জন্যই নয় সংসারে রয়ে গেলেন, উপরি পাওনা নাতনিও রইল। মেয়ের কথা বলবেন না মশাই। পটাং করে নিখিলেশের চোখ খুলে গেছে। জানেন মেয়ে আমায় কি বলেছে? আমি নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। তাড়াহুড়ো করে ওই ছেলের সঙ্গে বিয়ে না দিলে ও নাকি আরো লেখাপড়া করতে পারতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো। আমি বর্ধমান গেছিলাম বলে কি চোটপাট, বলে কোন আক্কেলে তুমি আমাকে না জানিয়ে ও বাড়ি গেছো? কেন আমাকে তাড়ানোর জন্য ছটপট করছো? তুমি বাপ না কসাই? উমা কি ভঙ্গিতে কোন পরিস্থিতিতে কথাটা বাবাকে বলেছে জানি না, তবে তার অনুযোগগুলোও তো উড়িয়ে দেওয়ার মতো নয়। বলবো না করে বলে ফেললাম, না গেলেই পারতেন। মেয়ে আপনার যথেষ্ট সাবালিকা, সে যা ভালো বুঝবে করবে। তাদের পার্সোনাল ব্যাপারে আপনার নাক গলাতে যাওয়ার প্রয়োজনটাই বাকি। না, আমার আর কোথাও কোনো প্রয়োজন নেই। ঢের হয়েছে, অনেক হয়েছে, সব শিক্ষা আমি পেয়ে গেছি। মা ভাইও এখন উমার সঙ্গে দোহারকি দিয়ে চলেছে, তুমি দোষী তুমি দোষী। ছেলে তো এখন মুখের সামনে আঙুল নাচাচ্ছে আমি নাকি তারও জীবন নষ্ট করেছি। কেন তার পেছনে 7টা টিউটার লাগানো হয়নি? চিরকাল মালিকদের তেলুয়া হয়েছিলাম, তবু কেন ওকে আমাদের অফিসে ঢুকিয়ে দিতে পারলাম না? ভাবুন, যে যার নিজের জীবন তৈরি করবে, আমি কেন চামচে করে খাইয়ে দেব? তুই যদি বিকমে অনার্স না রাখতে পারিস, সে কি আমার দোষ? আমার জন্য কে কবে কি করেছে? আমি একটু একটু করে ওপরে উঠিনি নিজের চেষ্টায়? নিখিলেশ বাবুর গলা ধরে এলো, চোখের কোণ দুটো চিকচিক করছে। মানুষটার শীর্ণ হাতে হাত রাখলাম, মৃদু চাপ দিয়ে বললাম, শান্ত হন। শান্ত আমি হয়েই গেছি। হাতটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলেন নিখিলেশ। নিস্তেজ গলায় বললেন, এদিকে সব পাট চুকিয়ে ফেলেছি। পোস্ট অফিসের টাকাটা মেয়ের আর মায়ের নামে জয়েন্ট করে দেবো। বাড়ি অর্ধেকটা ছেলের নামে থাকবে, অর্ধেকটা মা মেয়ের নামে। থাক তোরা সুখে, আমার ছায়াও আর তোদের দেখতে হবে না। যা,
তা হয় নাকি? এখন তো আবার আপনার নতুন একটা মায়া এসে গেল। কে? গুটলি? আরে দূর দূর, মায়াটা আমার কিছু নেই, সব অনিত্য। এ আমি সার বুঝেছি। অনিত্যও নয়, মিথ্যে, অলি। যতই গুটলিকে ট্যাকে নিয়ে ঘুরি, গুটলিও আমার নয়। সুতো সুতো, কচি কচি সুতো। অফিসের মতো অত বড় দড়িটাই 1 সেকেন্ডে উপড়ে ফেললাম। হ্যাঁ, এবার আর কোনো আত্মীয় স্বজন নয়, একটা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি টিটাগড়ে। গঙ্গার ধারে একেবারে বুড়োর পালে মিশে যাবো মশাই। ব্যাংকে 1 লাখ টাকা মতন ফিক্সড আছে। ভেবেছিলাম ছেলের বিয়েতে খরচা করব। তা তিনি তো এখন তালেবর হয়েছেন, বিয়েটুকু অন্তত নিজের মুরদে করুক। তারপর বউ এলে ননদ ভাঁজে লাটালাটি হোক, কি শাশুড়িকে বউ এক ঘরে করে দিক, কিংবা আমার কম রোজগারের ছেলে সংসার চালাতে গিয়ে মুখের রক্ত তুলুক, আমি আর দেখতেও আসবো না। সহসা নিখিলেশের বাকরোধ হলো, চোখ চঞ্চল হয়ে উঠেছে, ঘুরছে বনবন। গুটলি কোথায় গেল? গুটলি আছে এদিক ওদিক। আপনার ছাদে উঠে যায়নি তো? বলতে বলতে তড়াক করে লাফিয়ে উঠেছেন নিখিলেশ। দৌড়ে গেলেন সিঁড়ির দিকে। এ কি, ছাদের দরজা তো খোলা, আপনার আলসেটা খুব নিচু না? উত্তরের প্রতীক্ষা নেই, কোনো দিকে তাকানো নেই। প্রায় জরাগ্রস্ত 2 পা যুবকের মতো তরতরিয়ে সিঁড়ি ভাঙছে। ওপরে গুটলির হাসি শোনা গেল। ছুটছে নির্ঘাত, দাদুকে তুর্কি নাচ নাচাচ্ছে। সিঁড়ির মুখটায় গিয়ে দাঁড়ালাম। একটু পরেই নিখিলেশ বাবুকে দেখা গেল। হাঁপাচ্ছেন, ঘামছেন, এক হাতে সিঁড়ির রেলিং ধরেছেন, অন্য হাতে নাতনি। নিখিলেশ নন্দী নামছেন সন্তর্পণে। আপন মনে বলে চলেছেন, তোকে কি একটুও চোখের আড়াল করা যাবে না রে? তারা তো আমার হাতে ছেড়ে দিয়ে দিব্যি মৌজ মস্তি করছে। বুকটা আমার ছেদ করে উঠেছিল গো। তুইও শেষে মামার বাড়ির ধারা পেলি। তোর মামা ছাদ থেকে পড়ে হাত ভেঙেছিল, তোর মা রিক্সা থেকে পড়ে পা ভেঙেছিল, তোর দিদার তো ব্যালেন্সই নেই। মনে মনে হেসে ফেললাম, বেচারা। টিটাগড়ের বৃদ্ধাশ্রমও নিখিলেশ বাবুর কপালে নেই, টিটাগড়ের গঙ্গাও। বড় দড়ি হেঁচকা টানে উপড়ে ফেলা যায়, ছোট ছোট সুতোর বাঁধন ছেঁড়া কি এতই সহজ? ব্যাস, আজকে এটুকুই, কোনো ব্যাখ্যা নয়, শুধু একটাই কথা বলবো, এরই নাম বন্ধন, ভালোবাসার বন্ধন। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও, এবং গল্পের লিঙ্কটা শেয়ার করে অন্যদের শুনতে সাহায্য করো। চ্যানেলে নতুন হলে আর কাজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ। আজকের মতো এখানেই আসছি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। টাটা।